প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে তোমাদের বিদ্যালয় বন্ধ। এই বন্ধকালীন সময়ে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের দশম শ্রেণীর জন্য দ্বাদশ অধ্যায়ের জীবের বংশগতি ও বিবর্তন থেকে কিছু আলোচনা করব। তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে টেলিভিশন সেটের সামনে আসো। তাহলে তোমরা প্রথমেই এই চিত্রটি লক্ষ্য করে দেখো যে এখানে কি হচ্ছে। এখানে আমরা দেখতেছি যে প্রথম শেষ একজন মানুষ, প্রথম দিকে তার আকৃতি অর্থাৎ ধাপে ধাপে একটি পরিবর্তন হয়েছে। এই যে একটি পরিবর্তন, তোমরা কি বলতে পারো যে আসলে এই পরিবর্তন, এই চিত্র দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে আজকে আমরা বিবর্তন নিয়ে আলোচনা করতে চাই। তাহলে চলো দেখি বিবর্তন। তাহলে আমাদের কি আজকে বিষয় হচ্ছে দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন। আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে জৈব বিবর্তন তথ্য, জীবনের আবির্ভাব ও ডারউইনের মতবাদ। তাহলে আমরা এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভালো করে দেখতে থাকো এবং শুনতে থাকো। এখানে দেখো যে এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা যা শিখতে পারবে, বিবর্তনের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে, জীবনের আবির্ভাব ব্যাখ্যা করতে পারবে, বিবর্তনে প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করতে পারবে, আর প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তোমরা দেখো যে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন কি। ইভলিউশন দেখো যে ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভলিউশন শব্দটি ব্যবহার করেন। এটি ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে ইভলিউশন শব্দটি এসেছে। ইভলিউশন এমন একটি প্রক্রিয়া যে জৈব বৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের কর্ম পরিবর্তনকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখি যে এখানে তোমরা দেখো যে প্রথম জৈব বিবর্তন তথ্যের যে ধারণাটি আমরা পাবো, বিজ্ঞানী জ্যানোফেন এর প্রমাণ, সেটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে। উনি সেই জ্যানোফেন সর্বপ্রথম কতগুলো জীবাশ্ম আবিষ্কার করেন এবং আবিষ্কার করে উনি প্রমাণ করেন যে আসলে জীবের দেহের এই গঠন অপরিবর্তনীয় নয়, আর কালক্রমে এটি পরিবর্তন হয়। হ্যাঁ, অতীত ও বর্তমান যুগের জীবদের মধ্যে যথেষ্ট গঠন পরিবর্তন লক্ষ্য করা যায়। এটি বিজ্ঞানী জেনোফেনের মতবাদ। এখন তোমরা দেখো এর পরে এসে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যে প্রমাণ করেছেন সেটি খ্রিস্টপূর্ব 4th শতাব্দী। সেই অ্যারিস্টটলের মতে জীব জগতের বিভিন্ন জীবের ভিতরে এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব থেকে উন্নত। 2 নম্বর পয়েন্ট কি, জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে ক্রমাগত পরিবর্তন ও বিবর্তনের ধারায় বর্তমান রূপ লাভ করেছে। 3 নম্বর হলো যে বিবর্তন একটি মন্থর এবং চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গঠনগতভাবে সরল জীব থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে জটিল জীব বা জীবনের আবির্ভাব হয়েছে বা উৎপত্তি হয়েছে। এটি গ্রিক দার্শনিকের মতবাদ। এরপরে তোমরা দেখো যে সর্বশেষ তথ্য মতে প্রায় 450 কোটি বছর পূর্বের অবস্থা। তখন কি ঘটেছে? তখন বলছে যে এই সময়ে পৃথিবী একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল এবং গ্যাসপিণ্ডের ন্যায় পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং উত্তপ্ত গ্যাসপিণ্ড ক্রমাগত তাপ বিকিরণ করায় এবং ক্রমাগত ঘনীভূত হয়ে তরল অবস্থাতে প্রাপ্ত হয়। পরে এই পিণ্ডটি বাইরে থেকে আস্তে আস্তে ভিতরের দিকে ক্রমান্বয়ে কঠিন হতে থাকে এবং এখান থেকে বাষ্প বেরিয়ে আসতে থাকে। এরপরে তোমরা দেখো চিত্রটি একটু দেখে নাও যে সূর্য থেকে জ্বলন্ত গ্যাসপিণ্ড বেরিয়ে আসছে, সেখান থেকে আজকের আমাদের পৃথিবী, অর্থাৎ এইভাবেই বর্তমান পৃথিবীটি তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখি এরপরে দেখো এই পৃথিবী যখন ঠান্ডা হতে থাকে
মানে সেই জ্বলন্ত গ্যাসপিণ্ড তখন যে জলীয় বাষ্প বেরিয়ে আসে সেগুলো ক্রমান্বয়ে ঘনীভূত হয়। তো ঘনীভূত হয়ে সেগুলো থেকে দেখো মেঘ সৃষ্টি হয়। এই মেঘ সৃষ্টি হওয়ার পর পৃথিবীর বহির্পৃষ্ঠে সমুদ্রের আবির্ভাব ঘটে, অর্থাৎ মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাত ফলেই প্রথমে সমুদ্রের আবির্ভাব ঘটে এবং সমুদ্রের পানিতেই প্রথম প্রাণের উৎপত্তি বা সঞ্চার ঘটে, আবির্ভাব ঘটে এবং সমুদ্রের পানিতে সৃষ্ট এই জীবকুলগুলোর সমন্বয়ে এবং বিবর্তনের ধারায় একটি জীব বৈচিত্র্য সৃষ্টি হয় এবং এই জীব বৈচিত্র্যগুলোকে নিয়েই পরবর্তীতে আমাদের এই পৃথিবী সৃষ্টি হয় এবং বর্তমান পৃথিবী তারই পরিবর্তিত রূপ। আচ্ছা, আমরা এরপরে দেখতে চাই তাহলে যুক্তি নির্ভর কিছু চিন্তা চেতনা এর পক্ষে কি আছে। দেখো, বলছে যে জীব সৃষ্টির মূলেই রয়েছে বিবর্তন, অর্থাৎ জীব সৃষ্টির মূলেই বিবর্তন। আমরা লক্ষ্য করি যে আসলে সেই পূর্ববর্তী জীবগুলো কীরকম ছিল, আজকের জীবগুলো কীরকম, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। যে ধীর এবং অবিরাম চলমান পদ্ধতি বা পরিবর্তন দ্বারা কোনো সরলতম জীব থেকে দেখো জটিলতম এবং উন্নত প্রজাতি বা জীবের উদ্ভব ঘটে, তাকে আমরা বিবর্তন বলি। এখানে বিবর্তন সবসময় ধীর গতিতে চলে এটি ঠিক না, আবার পরিবেশগত কারণে আকস্মিকভাবেও কি হয়, হঠাৎ করেই জীবের পরিবর্তন ঘটতে পারে এবং সেটি দ্রুততম সময়েও ঘটতে পারে। তাহলে আমরা আরও একটু দেখি যে বিবর্তনের সংজ্ঞা এলিলের মাধ্যমেও দেওয়া যেতে পারে। এলিল হচ্ছে যে একটি জিন যখন ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে, একটি জিনের এই ভিন্ন ভিন্ন অবস্থাটাকে আমরা বলি অ্যালিল। এই অ্যালিল ফ্রিকোয়েন্সির এই পরিবর্তনের কারণে কিন্তু বিবর্তন হয়ে যায়। যে কার্টিস বার্নস 1989 সনে উনি যে মতবাদ দিলেন যে বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় এক বা কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। এখানে সুন্দরবনের একটি উদাহরণ আছে। তো বলা হয়েছে যে সুন্দরবনের একটা নির্দিষ্ট সময়ে যদি সুন্দরবনের বর্তমান বাঘগুলোর সব জিনগুলোর অ্যালিল শনাক্ত করে রেখে দেওয়া যায়, তবে একটা নির্দিষ্ট সময় পরে বা এক যুগ পরে আবার যে বাঘগুলো থাকবে তাদের জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি যদি পরীক্ষা করে নতুনভাবে শনাক্ত করা যায়, তাহলে দেখা যাবে যে এই 12 বছর বা এক যুগ পরে যে বাঘগুলোর যে জিনের যে ফ্রিকোয়েন্সি এবং বর্তমান ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। এ থেকে আমরা বুঝতেছি আসলে জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সির মাধ্যমেও বিবর্তন ঘটতে পারে। তাহলে আমরা বিবর্তনের ব্যাপারটি জেনে গেলাম। এবারে আসো প্রিয় শিক্ষার্থী, বিবর্তন কিভাবে পৃথিবীটা তৈরি হলো আমরা জেনে গেলাম। এবারে জীবনের আবির্ভাব কি, এই পৃথিবীতে জীবন কিভাবে আবির্ভাব ঘটেছে। সকল বিজ্ঞানীদের মত আসলে জলজ পরিবেশ বা সমুদ্র থেকেই প্রথমে জীবনের আবির্ভাব ঘটেছে। আসলে বিজ্ঞানীরা এই যুক্তিতে সবাই প্রায় একমত। তারা চিন্তা করছেন প্রথমত অধিকাংশ জীবকোষ এবং দেহস্থ রক্ত এবং অন্যান্য তরল পদার্থ যা বিদ্যমান আছে তারা কিন্তু তাদের মধ্যে প্রচুর পরিমাণ খনিজ লবণ আছে, যা সমুদ্রের পানির সাথে সাদৃশ্যপূর্ণ। 2 নম্বর বলছে যে সমুদ্রের পানিতে এখনও অনেক সরল এবং এককোষী জীব বাস করে। তাহলে ধরে নেওয়া হচ্ছে যে আসলে সমুদ্র থেকেই এই জীবনের আবির্ভাব ঘটেছে। এখানে কিভাবে জীব সৃষ্টি হয়েছিল তার বিজ্ঞানসম্মত যুক্তি বা ধারণা বা অনুমান প্রায় 260 কোটি বছর পূর্বের অবস্থা বা পূর্ব থেকে এই ধারণাটি পোষণ করে আসা হয়েছে। এখানে আমরা দেখি যে এখানে আমরা দেখতেছি যে আসলে আগ্নেয়গিরি অগ্নুৎপাত, বজ্রপাত ইত্যাদি হচ্ছে। এগুলো পৃথিবী বা প্রাণীর সৃষ্টির ক্ষেত্রে তো ওই সময়ে সহায়ক ছিল। আমরা দেখি যে কিভাবে জীবনের উৎপত্তি ঘটে। আমরা এইখানে একটি চার্ট আছে, এটা থেকে আমরা একটু দেখব যে জীবনের যে আবির্ভাব ঘটে সেটি 2টি ধারায় ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটা হচ্ছে রাসায়নিক বিবর্তন আর একটা হচ্ছে জৈব বিবর্তন।
রাসায়নিক বিবর্তন যখন পৃথিবী এই জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল, যখন উত্তপ্ত ছিল, সেই সময়ে কিছু গ্যাসীয় উপাদান ছিল। তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও। 1 নম্বরে হাইড্রোজেন সালফাইড, মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এর প্রচুর পরিমাণে বায়ুতে বিদ্যমান ছিল। কিন্তু সেই সময়ে বলা হয়েছে যে অহরহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতো এবং তখন তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং এই সময়ে বজ্রপাত হয়, অতিবেগুনি রশ্মির প্রভাবে এই রাসায়নিক উপাদানগুলো বিক্রিয়া করে কিসে পরিণত হয়, এর প্রভাবে তোমরা তাকিয়ে দেখো অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি হয়। এই অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এর সমন্বয়ে একটি অণু তৈরি হয়, তার নাম হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন শিক্ষার্থী তোমরা কিন্তু জানো যে আসলে ডিএনএ, সেই যে ডিএনএর যে উপাদান নিউক্লিয় প্রোটিন, তোমরা নিশ্চয়ই হয়তো পড়েছো এই চ্যাপ্টারেই। এই নিউক্লিয় প্রোটিন থেকেই তোমরা দেখো যে জীবনের আবির্ভাব। প্রথম সেই নিউক্লিয় প্রোটিন থেকে প্রথমে তৈরি হয় জলজ পরিবেশে প্রোটোভাইরাস। সেই প্রোটোভাইরাস থেকে বিবর্তনের মাধ্যমে ভাইরাস নামে যে জীবাণুটি তৈরি হয়, সেই অণুজীব, সেই ভাইরাস অণুজীবটি আসলে আমরা কিন্তু তাকে জড় এবং জীব এর মধ্যবর্তী একটি যোগসূত্র হিসেবে অভিহিত করে থাকি। আসলে এই ভাইরাস হচ্ছে জীবের দেহের বাহিরে যতক্ষণ থাকবে ততক্ষণ তারা কিন্তু জড় পদার্থের ন্যায় আচরণ করে, কিন্তু যখনই কোনো জীবের দেহে প্রবেশ করবে তখন তার জীবন প্রক্রিয়া, তার বংশবৃদ্ধি শুরু করে। আমরা দেখতে পেলাম যে আসলে প্রোটোভাইরাস থেকে ভাইরাসের সৃষ্টি হচ্ছে। আমরা বলেছি যে ভাইরাস হচ্ছে জীব এবং জড় এই দুটির মধ্যকার একটি যোগসূত্র অণুজীব। তাহলে ভাইরাস থেকে ধারণা করা হচ্ছে যে পরবর্তীতে ব্যাকটেরিয়ার তৈরি হয়েছে। ব্যাকটেরিয়া হলো এককোষী, কিন্তু তারা হচ্ছে আদি কোষী। এই ব্যাকটেরিয়া থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রোটোজোয়ার সৃষ্টি হচ্ছে, যে প্রোটোজোয়া আসলে সুকেন্দ্রিক এবং এই সুকেন্দ্রিক জীবগুলোর মধ্যে প্রোটোজোয়ী হচ্ছে সবচেয়ে সরলতম। এই প্রোটোজোয়া থেকে প্রথমে এই যে এককোষী যে জীবগুলো তৈরি হবে তার থেকে শুরু হয়ে যায় সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকা ধারণকারী কিছু জীব, এবং তারা কিন্তু পরে সালোক সংশ্লেষণ করতে থাকে। অক্সিজেনের প্রভাব, তখন অক্সিজেন উৎপন্ন হতে থাকে। এই অক্সিজেন উৎপন্ন হওয়ার সময়ই কিছু জীব অক্সিজেন গ্রহণ করে তার শ্বসন ক্রিয়া চালাতে থাকে, শুরু হয়ে যায় বহুকোষী জীবের উৎপত্তি। এইভাবে দেখো প্রোটোজোয়া থেকে বহুকোষী জীব থেকে দুটি ভাগ, একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। প্রিয় শিক্ষার্থী, তোমার বই থেকে এই চারটি তুমি ভালো করে একটু দেখে নিও কিভাবে বিবর্তনের ধারা চলছে এবং উদ্ভিদ প্রাণী দুটো ভাগ হয়ে দুটি শাখায় চূড়ান্ত রূপ, আজকের চূড়ান্ত রূপ লাভ করেছে। এইভাবেই জীবনের উৎপত্তি হয়েছে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আসলে বিবর্তনবাদের জনক বলা হয় যাকে, সেই রবার্ট চার্লস ডারউইন। আসলে চার্লস ডারউইন আমরা আর কিছু না জানি, অন্তত এই ব্যাপারে একটু ধারণা আমাদের সবারই আছে যে বিবর্তনের জনক ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন। দেখো 1882 সন, ইংল্যান্ডের সাসবেরি শহরে জন্মগ্রহণ করেন। 1831 সালে 22 বছর বয়সে HM বিগল জাহাজে করে তিনি পৃথিবী ভ্রমণের সুযোগ পান অন্যান্য বিজ্ঞানীদের সাথে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে সে যখন পৌঁছেন তখন সেই দ্বীপের সেই উদ্ভিদ এবং প্রাণী রাজির সেই সমাহার বা বৈচিত্র্যময় বৈশিষ্ট্য দেখে সে নিজেই আকৃষ্ট হয়ে যান এবং সেখানে সে দীর্ঘদিন অপেক্ষা করে সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের সেই জীবাশ্ম নমুনা, ওখানে উদ্ভিদ এবং প্রাণী এই নিয়ে উনি ব্যাপক গবেষণা করেন। আচ্ছা, তারপরে তোমরা তাকিয়ে দেখো যে 1837 সনে যখন এই ডারউইন তার নিজ দেশ ইংল্যান্ডে ফিরে আসেন, তার 20 বছর পর 1859 খ্রিস্টাব্দে
তার সংগৃহীত তথ্যের ভিত্তিতে উনি একটি বই লিখেন, প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব। অর্থাৎ বইটির নাম ছিল অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ কি প্রজাতি উৎপত্তি হবে তা প্রকৃতি নির্ধারণ করবে। এই বইটি উনি প্রকাশ করেন কত 1859 সনে। তৎকালীন সমসাময়িক বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস উনিও দেখো বিবর্তনের কারণ হিসাবে প্রাকৃতিক নির্বাচনের তথ্য প্রকাশ করে থাকেন। তাহলে আমরা আজকে বিবর্তনের জনক হিসাবে খ্যাত আমরা ডারউইনের মতবাদ নিয়ে একটু কথা বলি। আচ্ছা দেখো, ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্যগুলো কি কি? তোমরা দেখো যে এখানে বলছে, ডারউইন বলছে যে অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য এবং বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম। সেই সংগ্রামটির তিনটি বিষয়: আন্তঃপ্রজাতি, অন্তঃপ্রজাতি, পরিবেশের সাথে সংগ্রাম, প্রকরণ বা জীবদেহের পরিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচন, সর্বশেষ নতুন প্রজাতির উৎপত্তি। এখন আসো এই প্রজাতি টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব। শিক্ষার্থী, এই যে আমরা যে বিবর্তন পড়লাম, তোমরা জানো যে বিবর্তনের কারণে আসলে জীবের মধ্যে বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এই বৈশিষ্ট্যের কারণেই জীব কিন্তু কোনো পরিবেশে টিকে থাকে। জীব যদি ওই পরিবেশে টিকে থাকার ক্ষমতা অর্জন না করতে পারত, তাহলে জীবরা বিলীন হয়ে যেত। আমরা ডায়নোসরের কথা জানি যে সে কিন্তু ওই পরিবর্তিত পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে না পারার কারণে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। কিন্তু ওই পরিবেশে যারা টিকে ছিল তারাই হয়তো কালক্রমে বংশবৃদ্ধির মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি করেছে। তোমাদের বইয়ে যে চিত্রটি আছে তোমরা দেখো যে এখানে মাটির মধ্যে সবুজ এবং বাদামি বর্ণের দুটি বিটল পোকা আছে, কিন্তু কাক কিন্তু এই বাদামি পোকাটিকে চোখে দেখতে পায় না, সে সবুজ পোকাগুলোকে এই মাটি থেকে খেয়ে ফেলতেছে। একসময় এই সবুজ পোকাগুলো যদি তার আকার এই প্রতিকূল পরিবেশের সাথে তার বৈশিষ্ট্যের পরিবর্তন করে বাদামি পোকায় পরিণত হতে পারত, তাহলে সে কিন্তু ওই পরিবেশে টিকে থাকতে পারত। সে যেহেতু নতুন প্রকরণ তৈরি করতে পারে নাই, সুতরাং সে পরিবেশ থেকে বিলুপ্ত হচ্ছে। এখানে বাদামি পোকারাই টিকে গেল এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়ে গেল। এই যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা, এটিকে বলা হয় অভিযোজন। এই অভিযোজন যতই সৃষ্টি করা যাবে, প্রজাতি ততই টিকে যাবে এবং নতুন প্রজাতির সৃষ্টি হবে। বিবর্তনের ধারাও ক্রমান্বয়ে চলতে থাকবে। আবারও বলি, বিবর্তন আসলে একটি মন্থর গতি না, হঠাৎ করেই হয়ে যায় এমন না। একটি মন্থর এবং হঠাৎ দুইভাবেই চলতে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বিবর্তন নিয়ে কথা বললাম। বিবর্তনের তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি: পৃথিবী কিভাবে বিবর্তনের ধারণা, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়, জীবনের আবির্ভাব কিভাবে হলো, এবং নতুন ডারউইন যে তার মতবাদ দিয়েছিলেন তার ভিত্তিতে নতুন প্রজাতির কিভাবে সৃষ্টি হয়েছে, এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে ভালো করে পড়ে নেবা। আমরা এখন তোমাদের একটি বাড়ির কাজ দিতে চাই। তোমরা দেখো, নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। অর্থাৎ নতুন প্রজাতির ক্ষেত্রে ডারউইন কিভাবে নতুন প্রজাতি এবং টিকে থাকা ইত্যাদি সম্পর্কে বলেছেন। এই বাড়ির কাজটি তোমরা বাসায় করবে। বিদ্যালয় খোলার পর শ্রেণীর শিক্ষক বা বিষয় শিক্ষকের নিকট জমা দেবে। এটি মূল্যায়িত হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।